আসসালামু আলাইকুম। পলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগত। আজ আমরা ক্যাপিটাল বাজেটিং এন্ড রিস্ক অ্যানালাইসিস থেকে একটা অঙ্ক করব। প্রথমে একটা গুরুত্বপূর্ণ অঙ্ক করব। এই অঙ্কটা লেকচার শিটের প্রবলেম 5 প্রথম কাজ এটা করব। করার পর আমরা প্রজেক্ট ম্যানেজমেন্টের এই অঙ্কের আলোকে কিভাবে প্রশ্ন হতে পারে সেই বিষয়ে আলোচনা করব। এর পরবর্তীতে আপনাদের কোনো প্রবলেম যদি থাকে কোনো অঙ্ক নিয়ে, সেটা নিয়ে আলোচনা করব। ক্লাসটা একটু বড় সড়ো হবে। আর কালকের যাদের প্রজেক্ট ম্যানেজমেন্ট পরীক্ষা আছে তাদের জন্য দিক নির্দেশনা ক্লাসের শেষের দিকে থাকবে। যাদের এই অঙ্ক করা আছে তারা 10-15 মিনিটের জন্য একটু রেস্ট নেন, যদি বুঝার না থাকে কিছু। আর যাদের করা নাই তারা করেন। প্রবলেম 5-এ বলতেছে, স্টার রেস্টুরেন্ট লিমিটেড ইজ কনসিডারিং টু মিউচুয়াল এক্সক্লুসিভ ইনভেস্টমেন্ট প্রপোজাল। Their expected cash flow statement are given below. স্টার কোম্পানির আপনার দুইটা প্রজেক্ট আছে, এ এবং বি। এ প্রজেক্টে 15,000 টাকা সে বিনিয়োগ করবে, প্রতি বছর সমান সমান ভাবে 5,000 করে পাবে, 5 বছর এভাবে পাবে। ট্যাক্স দিতে হবে সরকারকে 40%। বি প্রজেক্টেও এরকম তথ্য দেওয়া আছে, 18,000 টাকা দিবে, 5,500 টাকা করে লাভ হবে তার, সরকারকে 40% ট্যাক্স দিতে হবে, 6 বছর এই প্রজেক্টটা চলবে। এরপর বলছে, শেষে এই কথাটা আমরা নাই পড়লাম, এটা আমাদের প্রয়োজন আছে, একটু পরে পড়তেছি। ফাইন্ড আউট দা প্রফিটেবল ফর দা রেস্টুরেন্ট অ্যাকর্ডিং টু এনপিভি। এই দুইটা প্রজেক্টের মাঝে আমরা হিসাব করব। হিসাব করে এনপিভি বের করতে বলছে। এনপিভি বের করে কোনটা ভালো কোনটা খারাপ বের করতে বলছে। অর্থাৎ এনপিভি বের করলে আমরা বুঝতে পারবো যেটার এনপিভি বেশি সেটা আমার নেওয়া উচিত। এখন এনপিভি যারা আগের ক্লাস করছেন ক্যাপিটাল বাজেটিং এ তারা জানেন, এনপিভি যেটা বড় হয় সেটা আমার নিতে হয়, যারা ছোট হয় সেটা নিতে হয় না। এনপিভি বের করতে হলে একটা রেটও দরকার হয়। প্রশ্নের রেটটা দেওয়া থাকে সব অঙ্কে, যেমন যে আমরা যে আগের অঙ্ক করছি প্রবলেম, এখানে রেট দেওয়া ছিল। এর আগের অঙ্ক যত অঙ্ক আছে সবগুলোতে রেট দেওয়া থাকে। তো এইখানে রেটের একটা শর্ত দিছে যে আফটার কম্পিউটিং পিভিপি দ্য কোম্পানি কম্পিউট RADR ফর এস ফলোস। অর্থাৎ পিভিপি বের করার মাধ্যমে এই এনপিভির পার্সেন্টেজটা যে এটা বের করা সম্ভব, এই যে দিয়ে দিছে এই পার্সেন্টেজটা আপনার যে আছে সেই পার্সেন্টেজটা পিভিপি বের করার পর করতে হবে। তার মানে পিভিপি ফ্রিতে করতে হবে, এনপিভি করতে হলে পিভিপি ফ্রিতে করতে হবে। প্রথমে আমরা প্রজেক্ট এর জন্য অঙ্কটা শুরু করতেছি। আচ্ছা, প্রজেক্ট এর জন্য শুরু করতেছি আমরা, প্রবলেম পাস করতেছি। প্রজেক্ট এর জন্য যে শুরু করি, প্রজেক্ট এর জন্য করতেছি। প্রজেক্ট এর জন্য করলে প্রথমে আমাকে এখানে দেওয়া আছে প্রশ্নে যে আপনি কত টাকা পাচ্ছেন, কারণ প্রথমে ইয়ার লিখতে হবে। এটা এক্সট্রা ঘর, এটা দরকার নাই। যদি পিভিপি বের করেন তাহলে ফার্স্টে ইয়ার লিখতে হবে। ধর আমরা 1 বছর লিখতাম, পরে কি লিখি, CFBT। CFBT হলো প্রজেক্ট এর জন্য 5,000 টাকা। প্রশ্নে বলে দিছে যে প্রজেক্ট এর জন্য 3টা তথ্য দেওয়া আছে। প্রজেক্ট এর তথ্য হলো 15,000 টাকা বিনিয়োগ, অর্থাৎ NCO 15,000, CFBT 5,000। প্রশ্ন লিখে দিতেছি, লাইফ 5 ইয়ার অ্যান্ড ট্যাক্স 40%, এই তথ্য দেওয়া আছে। এখন এই 5 বছরের মাঝে 1 বছর করতেছি, CFBT এটা আসলো। এরপরে পিভিপি করার জন্য আমরা শিখতে পারছিলাম আগের ক্লাসগুলোতে যে টোটাল 7টার মতো ঘর করতে হয়। এর মাঝে একটা ডিপ্রিসিয়েশন, যদি আগে না করে থাকেন সমস্যা নেই, আপনি এখন শিখে নিতে থাকেন। ডিপ্রিসিয়েশনের নামে একটা ঘর করতে হয়, অবচয়। এই অবচয়টা কিভাবে বের করতে হয়, একটা ওয়ার্কিং করে নিতে হবে। ওয়ার্কিং 1, ডিপ্রিসিয়েশন ফর প্রজেক্ট এ।
কস্ট মাইনাস এসবি বাই লাইফ, এটা হলো ডিপ্রিসিয়েশনের সূত্র। কস্ট হলো এই যে 15,000 টাকা খরচ করতেছেন, সার্ভিস ভ্যালু হলো এই যে যে জিনিসটা কিনতেছেন 15,000 দিয়ে, এটা যখন আপনার কাজ শেষ হয়ে যাবে, ভাঙাই দোকানে ফেলে দিবেন, তখন আপনার কত টাকা বিক্রি করতে পারবেন, এটাকে সেলভেজ ভ্যালু বলে। নাই, লাইফ কয় বছর? 5 বছর। তাহলে ডিপ্রিসিয়েশন অবচয় আসতেছে 3,000 টাকা। এখানে টাকা লিখে দিবেন, এই ভুলগুলো করবেন না, এখানে টাকা লিখে দিবেন। হ্যাঁ, 3,000 টাকা ডিপ্রিসিয়েশন 3,000 পেয়ে গেলাম। এরপর এই ঘরটা হলো ইবিটি। ইবিটি এটা থেকে এটা বাদ দিলে ইবিটি বেরিয়ে আসে, অর্থাৎ 2 - 3। এরপর ঘরটা হলো ট্যাক্স। ট্যাক্স বের করতে হলে 4 গুণ কত পার্সেন্ট ট্যাক্স? 40%। তাহলে আসতেছে হলো 800। এরপর হলো ইএটি, অর্থাৎ 6 নাম্বার ঘর। এই 3 এবং 5 যোগ করলে 6 আসবে, 3 যোগ 5, অর্থাৎ আসবে তাহলে 1200 টাকা। এরপর সিএফএটি, সরি 6 নাম্বার ঘর হলো 4 বিয়োগ 5, 4 বিয়োগ 5। আর 7 নাম্বার ঘর হলো সিএফএটি, হলো 3 যোগ 6, 3 যোগ 6, 4200 টাকা। এইটা আমি আরেকবার বলতেছি, এই অংশটা যদি আপনি এনপিভি পিভিপি যাই করতে চান, ক্যাপিটাল বাজেটিং এর যাই করতে চান, এই ঘরগুলো আপনার লাগবে, 7টা ঘর লাগবেই। ইয়ার এর ঘর লাগবে, সিএফটির ঘর লাগবে, সিএফবিটির ঘর লাগবে, ডিপ্রিসিয়েশনের ঘর লাগবে, ইবিটির ঘর লাগবে, ট্যাক্সের ঘর লাগবে, ইএটির ঘর লাগবে। পরে সিএফএটি বের করতে হবে। কিভাবে করতে হবে উপরে লেখা আছে, যেমন এই 5,000 প্রশ্নে দেওয়া ছিল। 3 নাম্বার ঘরটা আমরা ক্যালকুলেশন করে বের করলাম। 4 নাম্বার ঘর হলো 2 থেকে 3 নাম্বার ঘর বাদ দিলাম। 5 নাম্বার ঘর হলো বলে দিছে সরকারকে 40% ট্যাক্স দিতে হবে, এই 4 নাম্বার ঘরের উপর 40% ট্যাক্স ধরলাম। এই 2,000 থেকে 4 নাম্বার থেকে 5 নাম্বার বাদ দিলে 6 নাম্বার চলে আসলো। আর এই 6 নম্বরের সঙ্গে যখন 3 নাম্বার যোগ করলাম, 7 নাম্বার চলে আসলো। এই জিনিসটা আগের অঙ্কগুলাতে দেওয়া থাকতো, দেখতে আমরা যে আগে অঙ্ক করছি এই জিনিসগুলো দেওয়া থাকতো বলে এই পিছনের গুলো একটা করে ওই 5টা করে করতে হইতো না। আজকের অঙ্কে এই জিনিসটা দেওয়া নাই, যার ফলে আমার এই 5টা করে অতিরিক্ত করতে হয়েছে। এখন পিবিপি বের করতে হবে, না হলে আমার অঙ্ক হচ্ছে না। আরেকটা ওয়ার্কিং করে আমরা পিবিপি বের করে নিই। ওয়ার্কিং 2 এর মাধ্যমে আমরা পিবিপি বের করলাম। কিভাবে বের করব? যখন 5 বছর একই রকম হয়, 1 থেকে 5 বছর সমান, এই 5,000 টাকা প্রতিবারই আসতেছে। 5 বছর এখন বারবার লিখতে হবে না, আবার 2 লেখে, 3 লেখে, 4 লেখে, 5 লেখে এই টাকাগুলো বারবার বারবার লিখতে হবে না। এটা একটা শর্টকাট টেকনিক আছে যদি একই রকম হয়। এই শর্টকাট টেকনিক কোথায় শিখছি? যদি আপনি ক্যাপিটাল বাজেটিং অধ্যায় করে থাকেন, ক্যাপিটাল বাজেটিং অধ্যায়টা যদি করা থাকে আপনার, সবারই করা আছে ক্যাপিটাল বাজেটিং, কই করা আছে আমি বলতেছি। যে প্রজেক্ট ম্যানেজমেন্টের স্টুডেন্ট হন আপনি, এই যে 6 নম্বর অঙ্কটা এখানে শিখে আসছি। যদি সমান সংখ্যক সিএফবিটি হয় তাহলে আমাদের সব এই এক ঘর দিয়েই করা যাবে, বারবার লিখতে হবে না 5 বছর। এখন আপনি বলবেন আমি তো ক্যাপিটাল বাজেটিং করিনি। হ্যাঁ, আপনি যদি 3rd ইয়ার স্টুডেন্ট হন, ক্যাপিটাল বাজেটিং করানো হয়েছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বইতে। হ্যাঁ, আপনি যদি 4th ইয়ার স্টুডেন্ট হন, প্রজেক্ট ম্যানেজমেন্ট তো ক্যাপিটাল বাজেটিং করানো হয়েছে। এখন ক্যাপিটাল বাজেটিং নিয়ম হলো যে সমান সংখ্যক 5,000 টাকা সমান প্রতি বছর হয়, তাহলে 5 বার না করে শর্টকাটে পিভিপি বের করা যায়। সেটা সূত্রটাও এখানে দেওয়া আছে। শর্টকাটে পিভিপি বের করার সূত্রটা নিচে যাই আমরা, সূত্রের শীট আছে না আমাদের, এইখানে দেখেন শর্টকাটে পিভিপি বের করার সূত্র। যদি বারবার একই রকম টাকা হয় প্রতি বছর, তাহলে এই সূত্র ব্যবহার করে আমি অঙ্কটা করব, পিভিপি বের করব। তাহলে পিভিপি বের করার জন্য আমার সূত্র পাইলাম হলো এনসিও, বিনিয়োগকে আমি ভাগ দিব সিএফএটি দিয়ে। বিনিয়োগের পরিমাণ হলো আমাদের
15,000 আর সিএফএটি হলো 4200 টাকা। সেই হিসাবে আমার পিবিপি বেরিয়ে আসতেছে আপনারা সাইন্টিফিক ক্যালকুলেটর নিয়ে বসছেন, ক্যালকুলেটর নিয়ে বসা উচিত সবার। যারা লাইভে আছেন তারা একটু কষ্ট করে শেয়ার মেনশন করে দিবেন, তাহলে আপনার সবাই এই অঙ্কগুলো দেখে উপকৃত হবে। কত আসে? 15,000 ভাগ 3.7। থ্যাংক ইউ, 3.57। অসংখ্য ধন্যবাদ যে করে দিচ্ছেন। এখন আমাদের প্রশ্ন বলছে এই পিবিপির আলোকে তুমি এই রেটটা পাবা। যদি পিবিপি 1 থেকে 3 হয় তাহলে 8.5% ধরবা। প্রশ্নে বলতেছে যদি পিবিপির রেট পিবিপি 1 থেকে 3 বছর হয় তোমার রেটটা হবে 8.5%। আর 3 থেকে 4 যদি 5 হয় যদি, তাহলে রেট হবে 12.5%। আর যদি 3-এর নিচে 1-এর নিচে হয় তাহলে একটা রেট দেওয়া আছে 5, 5-এর উপরে হলে একটা রেট দেওয়া আছে 15। এই 3টা শর্ত দিছে, আমি আরেকবার বলতেছি বোর্ডে দেখায় দেখে। তারা শর্তে বলতেছে যদি তোমার পিবিপির আনসারটা এই আনসারটা যদি 1-এর নিচে হয় তাহলে 5 ধরে অঙ্কটা করবা, যদি 1 থেকে 3-এর ভিতরে হয় তাহলে এটা ধরবা, 3 থেকে 5-এর ভিতরে হলে এটা ধরবা, আর যদি 5-এর চেয়ে বেশি হয় তাহলে এটা ধরবা। আপনাদের কাছে প্রশ্ন হলো পিবিপি আসছে 3.5 বছর, রেট কত হতে পারে? আপনারা একটু যারা ইয়েতে আছেন কমেন্টে লিখে দেন, অথবা চ্যাট বক্সে যারা ক্লাসগুলো দেখতেছেন তারা একটু কমেন্টে লিখে দেন কত বছর হতে পারে, এই কত পার্সেন্ট হতে পারে। 3.57 বছর মানে এইটার ভিতরে আছে, 3 থেকে 5-এর ভিতরে আছে, সো 12.5% রেট হবে। তা যদি আমাকে এই ইয়ে করতে হয়, এনপিভি বের করতে হয়, একটা রেট দরকার। এই রেটটা আমি পাবো কত? 12.5%। যেহেতু 3.5 বছর হলো এই দুইটার ভিতরে, এই জন্য 12.5%। তাহলে ডিএফ কত পার্সেন্ট হবে? 12.5%। এখন আমরা ছোট ক্লাসে শিখে আসছিলাম ডিএফ এর ঘরটা এইভাবে বের করতে হয়। 1 ভাগ 1 প্লাস 12.5% পাওয়ার 1 দিলে একটা বের হয়, 2 দিলে আরেকটা বের হয়, 3 দিলে আরেকটা বের হয়। এইগুলো আমরা শিখে আসছিলাম, কিন্তু এখানে তো 1 বছর অঙ্ক করতেছি না আমরা, এখানে আমরা অঙ্ক করতেছি 5 বছর একটা না। তাহলে কি আগের সূত্র হবে? আগের সূত্র হবে না। এখন আপনাকে নতুন সূত্র শিখতে হবে। 1 থেকে 5 বছর যেহেতু, নতুন সূত্রটা হলো এরকম। ডিএফ বের করার জন্য 3 নাম্বার ওয়ার্কিং, 3 নাম্বার ওয়ার্কিং তো এখানে করার কথা, জায়গার একটু অভাব, এই জন্য 3 নাম্বার ওয়ার্কিং আমি আপনাদের উপরে করে দিচ্ছি। ওয়ার্কিং 3 ডিএফ ডিসকাউন্ট ফ্যাক্টর কত পার্সেন্ট? 12.5%। এট দ্য রেট 12.5%। সূত্রটা এরকম, প্রেজেন্ট ভ্যালুর সূত্র। আমরা যে আগে প্রেজেন্ট ভ্যালু এনইউটি করছি সেই সূত্র, সেই সূত্র অনুযায়ী আপনার আসতেছে হলো 1, সূত্র শিখে নেন, 1 প্লাস আই টু দি পাওয়ার এন বাই আই। যাদের কাছে ক্যালকুলেটর আছে তাড়াতাড়ি দ্রুত করে ফেলেন, সময় আমাদের হাতে কম নেই। আই এর মান সুদের হলো 12.5% মানে 0.125। এন বলতে সময় 5 বছর, তাহলে এখানে আসবে 5। আর এই জায়গায় হলো আয়ের মান 12.5%। একজন লিখে ফেলছে 3.568, 3.5608, 3.5608।
পিভি, টিপিভি, এটা আর এটা গুণ করলে টিপিভি বেরিয়ে আসবে। টিপিভি যাদের কাছে ক্যালকুলেটর আছে তারা একটু কষ্ট করে টিপিভিও বের করে ফেলেন। 14,955 টাকা হয়তো বা, 14,955 টাকা। কমেন্ট করে আমাকে একটু কষ্ট করে বলে দিবেন। হ্যাঁ, এই তিনটা ওয়ার্কিং করার পর আমরা এনপিভি পাবো। এনপিভি, এনপিভি নিচে করি। হ্যাঁ, এই জায়গায় করি এনপিভি ফর প্রজেক্ট এ, এর জন্য করতেছি টিপিভি মাইনাস এনসিও। টিপিভি আর কি, এই যে এটা 14,955। এনসিও বিনিয়োগ করা হয়েছিল কত মনে আছে? 15,000 টাকা বিনিয়োগ করা হয়েছিল, প্রশ্নে বলা আছে। আনসার আসবে -45। এই ব্যবসা করলে লাভ হবে না, 45 টাকা লস, 45 টাকা লস হবে। তাহলে আমি অঙ্কটা সারমর্ম আরেকবার বলে দিচ্ছি। যদি একটানা 1 থেকে 5 বছর সমান সিএফবিটি হয়ে থাকে তাহলে এইভাবেই অঙ্কটা করতে হবে। এই বিষয়গুলো ক্যাপিটাল বাজেটিং এ আমরা শিখে আসছি। না শিখে থাকলে আপনাকে প্রজেক্ট ম্যানেজমেন্ট সাবজেক্টটা পড়তে হবে, অথবা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সাবজেক্টটা পড়তে হবে, বা ফিনান্স সাবজেক্টটা পড়তে হবে। পরে আপনাকে এই কৌশল, ক্যাপিটাল বাজেটিং এর কৌশলটা শিখতে হবে। পরে আপনি ক্যাপিটাল বাজেটিং এর রিস্ক অ্যানালাইসিস চ্যাপ্টারটা করতে পারবেন। পরে আমরা এইভাবে সিএফ এটি পাইলাম। এখন এই ডিএফ এর সুদের হারটা লুকানো আছে। তারা শর্ত দিছে যে পিভিপি বের করে এই হারটা তুমি পেতে পারো, হিডেন করা আছে। তা আমরা পিভিপি করলাম, পিভিপি বের করলাম। পিভিপি অনুযায়ী আমার সুদের হার আসছে 12.5%। এই দুইটা গুণ করলাম, এই আনসারটা চলে আসলো। এখন প্রজেক্ট বি করতে গেলে এই প্রসেসটাই যাইতে হবে, অন্য কোনো প্রসেসে যাওয়া যাবে না। প্রজেক্ট বি তারা বলতেছে 1 থেকে 6 বছর। সিএফ বিটির পরিমাণ তারা প্রশ্নে প্রজেক্ট বিতে আলাদা আলাদা বলে দিছে। প্রজেক্ট বিতে বলছে সিএফ বিটি 5,500। তাহলে আমার সিএফ বিটি 5,500 লিখবো এই জায়গায়, এই জায়গায় লিখবো 5,500। ডিপ্রিসিয়েশন বের করতে হলে প্রজেক্ট বির জন্য আলাদা ওয়ার্কিং করতে হবে। এবার ওয়ার্কিং হলো আমাদের 4, 5, 6 এরকম ওয়ার্কিং আলাদা করতে হবে। বি এর জন্য আমাকে সেম সূত্র ফলো করতে হবে, টাকা এখানে চেঞ্জ হবে। 18,000 টাকা 6 বছর, আনসার 3,000 এই থাকতেছে। ভাগ্য আমাদের ভালো। ইবিটি, এটা থেকে এটা বাদ দিলে ইবিটি হলো 2,500 টাকা। ট্যাক্স, এই টাকার 40% ট্যাক্স, অর্থাৎ 40% ট্যাক্স আসবে হলো আপনার 1,000 টাকা। এটা থেকে একটা বাদ দিলাম, আসলো হলো 1,500 টাকা। 1,500 টাকার সঙ্গে এই 3,000 যখন যোগ করব এখানে আসবে 4,500 টাকা। আপনি চাইলে আলাদা একটা ঘর করে করতে পারেন। আমি এক ঘরের ভিতরেই এ এবং বিটা দুটোই দেখাই দিচ্ছি, আপনি চাইলে আলাদা ঘর করেন। এখন এই 4,500 টাকা এখানে রেট কত বসবে এটা তো আমার জানা নাই। তার মানে পিভিপি নতুন করে বি এর জন্য পিভিপি বের করতে হবে। বি এর এনসি হলো 18,000, এইটা হলো এটা। সেই হিসাবে কত আনসার আসে? আপনাদের কাছে অবশ্যই ক্যালকুলেটর আছে। 18,000 কে 4500 দিয়ে ভাগ করলাম, 18,000 ভাগ 4500। ডিএফ পর্যন্ত করে ফেলছে একজন, থ্যাংক ইউ। 18,000 ভাগ 4500, 4 আসে মনে হয় না? এটার মান আসে 4। আমরা জানি 3 থেকে 5 বছর পর্যন্ত পিভিপি আসলে ওইটার রেট হলো 12.5%। তার মানে বি প্রজেক্টের জন্য 12.5% হবে। এখন অনেক ছাত্ররা মাতবরি করে করবে কি, বি যেমন 12.5% যেহেতু এই নিয়ে এটা লিখে ফেলাই, এই সূত্রটা করার দরকার নাই। তাদের বলবো মাতবরি করতে যান না, তাহলে পরীক্ষায় নাম্বার কম পাবেন, কাটা যাবে অঙ্ক। খেয়াল রাখতে হবে এটা 5 বছরের অঙ্ক না, এটা কিন্তু 6 বছরের অঙ্ক। যেগুলো কমন মিস্টেক হয় এটা আপনার বলতে হবে না, আমি জানি আপনার
15 বছর যাবত পড়াচ্ছি, আপনার মিস্টেক গুলো আমি জানি। এইখানে যখন প্রজেক্ট বি করতে যাবেন, এটার মান হবে 6, এন এর মান কিন্তু 6 বছরের অঙ্ক। তখন সেক্ষেত্রে রেট আসবে 4.05, 4.0536। এই 4.0536 বসাই দিলাম, এই দুইটা জিনিস গুণ করলাম, এখানে মান চলে আসলো, আপনাদের ক্যালকুলেটর যারা আছে করে ফেলেন, 18,241। অসংখ্য ধন্যবাদ, 18,241। তাহলে প্রজেক্ট বির জন্য কি আমাকে কি এনপিভি বের করতে হবে না? অবশ্যই এনপিভি বের করতে হবে। এনপিভি বের এখানে বলি, হ্যাঁ জায়গা নাই, এনপিভি ফর প্রজেক্ট বি, টিপিভি মাইনাস এনসিও। টিপিভি আসলো 18,241, এনসিও হলো 18,000, থাকলো 241 টাকা। এই জায়গায় টাকা চিহ্নটা দিতে কালকে ভুল করবেন না পরীক্ষা, টাকা চিহ্নটা অবশ্যই দিতে হবে। এখন আপনাদের কাছে প্রশ্ন, আপনারা কমেন্ট করে জানাবেন যে স্যার কোন প্রজেক্টটা নেওয়া উচিত। সবাইকে কমেন্ট করেন, কমেন্ট করে বলেন এই প্রজেক্টটা নেওয়া উচিত। বি না এ, আপনারা কমেন্টে লেখেন কোন প্রজেক্ট নেওয়া উচিত, আপনারা শিখতে পারছেন কিছু। সবাই লিখতেছে প্রজেক্ট বি, প্রজেক্ট বি, প্রজেক্ট বি। মাশাআল্লাহ, আপনারা খুব ভালো বুঝতে পারছেন, হ্যাঁ অঙ্কগুলো অনেক ভালো বুঝতে পারছেন। প্রজেক্ট বি নিতে হবে, কারণ যেটা বড় সেটা নিতে হবে। অনেকে অঙ্কটা একটু কঠিন লাগছে, কঠিন লাগবে, পরীক্ষায় তো কঠিন আসে। এই অঙ্ক পরীক্ষায় অনেকবার আসছে, আপনি ইউনিভার্সিটি কোয়েশ্চেন খুঁজে দেখেন, অনেকবার আসছে। এখন এই যে অঙ্কটা করাই দিলাম, পরীক্ষাতে হুবহু নাও আসতে পারে। যদি এভাবে আসে তখন আপনি পারবেন না, বলবেন কি স্যার শিখায় নেই। আমি একটা দেখাচ্ছি ফরম্যাট। যদি প্রশ্নটা পরীক্ষায় এভাবে আসে, আপনি বলবেন কি স্যার এটা পড়ায় নাই, আমি পারি না। এই অঙ্কটা কিন্তু প্রজেক্ট ম্যানেজমেন্ট 2018 সালে আসছিল, সেটার অঙ্কটাই। টাকাগুলো চেঞ্জ, এনসিও গুলো চেঞ্জ, সিএফবিটি গুলো চেঞ্জ, ইয়ার গুলো চেঞ্জ, ট্যাক্স রেট চেঞ্জ, এই রেট গুলো চেঞ্জ। তিনটার মধ্যে কোনটা ভালো কোনটা খারাপ বের করতে হচ্ছে। এখন দেখা যাবে অনেক ছাত্ররা বলবে যে এরকম টাইপের একটু চেঞ্জ করে দেয়, তখন বলবে স্যার আমি তো এই অঙ্কটা তো স্যারে করাই নাই, কমন পড়ে নাই, আমরা স্যারের সাজেশন ফলো করে বিপদে পড়ে গেছি। তাহলে ওইসব ছাত্ররা যারা ফ্রি পড়ে এবং কম পড়ে, তাদের জন্য কিছু করার থাকে না। আপনার কি করণীয়, আমার কাছে প্রাইভেট পড়লে যারা নতুন তাদের বলছি, আপনার করণীয় হলো, আমি যখন এই শীটটা করাই দিব আপনাকে, মনোযোগ দিয়ে একটু শুনেন, যে আমি যখন এই শীটটা আপনাকে করাই দিব, এখানে কয়টা অঙ্ক আছে? 8টা অঙ্ক আছে। এই দুইটা লাগে না, 9, 10 লাগে না, এই 9, 10 পরিবর্তন হয়ে যাবে, নতুন শীট আসবে। নতুন যারা ভর্তিছেন এদের কিন্তু এই শীটটা চেঞ্জ হবে, 9, 10 চলে যাবে, 9, 10 থাকবে না, ওখানে প্রবাবিলিটি এর অঙ্ক আসবে। 8টা অঙ্ক আমি ধরেন করাই দিলাম, ওই 8টা অঙ্ক করার পরে বই থেকে এনইউ এবং প্রবলেম, আপনার যে বইটাই আছে, আপনার যদি কমার্স থাকে, মিলেনিয়াম থাকে, ব্যতিক্রম থাকে, যাই থাকে, ওইখান থেকে আরো আপনি 80টা করেন, আমার বাধা নেই। 80টা অঙ্ক করে আমার কাছে যখন সলভ ক্লাস হয়, এই চ্যাপ্টার শেষ হলে তো একটা সলভ ক্লাস হয়, ওই ক্লাসে বলেন যে স্যার আমি তো 80টা অঙ্ক করে এরকম একটা অঙ্ক পাইছি, এখানে এই লাইনটা বুঝি না, সেই লাইনটা বুঝি না, সেই লাইনটা বুঝি না, আমি সেগুলো করাই দিই, তাহলে কি আপনার সম্পূর্ণ বইটা কিন্তু হয়ে গেল। পরীক্ষা যাই আসলো, যেমনই আসলো, আপনি পারবেন। এইবার কিন্তু যারা, যেসব স্টুডেন্টরা ফাইনাল ইয়ারে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট পরীক্ষা দিছে, যারা বই পড়ছে, আমার অঙ্ক করার পর বই পড়ছে, তারা সবাই ভালো করছে। অঙ্কগুলো বইয়ের কোনায় কোনায় ছিল, 4টা অঙ্ক বই থেকে আসছে, বিভিন্ন কোনাকানি থেকে, তারা পারছে। আর বাকি 2টা আসছিল একটু বেসিকের অঙ্ক ছিল। কিন্তু সমস্যাটা হয়েছে, যারা 2 ধরনের স্টুডেন্ট খুবই খারাপ করছে। এক, যারা শুধু সাজেশনটা ফলো করে অঙ্কগুলো মুখস্থ করে গেছে তারা। আর 2 নাম্বার যারা হলো কি করছে, যারা হলো ভর্তি হয়েছে,
15 দিন 7 দিন আগে শুধু সাজেশন পড়ছে, অঙ্ক মুখস্থ করছে, বই থেকে করে নাই, এটা হলো এক প্রকার। আরেক প্রকার হলো ফ্রিতে অনেকে আছে যে ফার্স্ট ইয়ার থেকে এই পর্যন্ত ফাইনাল ইয়ার পর্যন্ত পড়তেছে, কোনো প্রাইভেট না, শুধু আমার ফ্রি ভিডিও দেখে ইউটিউব থেকে, পরীক্ষার আগে শিট সাজেশন ফলো করে কমন পেয়ে যায়, পরীক্ষায় ফার্স্ট ক্লাস হয়ে যায়। ফার্স্ট ইয়ার থেকে থার্ড ইয়ার পর্যন্ত এই প্রক্রিয়ায় ফ্রি 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 চলে আসছে। ফাইনাল ইয়ারে এসে এক সাবজেক্টে সে ধরা খাইছে, কারণ কি এবার ফ্রি ফ্রিতে কাজ হয়নি, তাদের জন্য কিছু করার নেই। এখন এই অঙ্ক ছাড়া আপনাদের যদি কোনো অঙ্ক নিয়ে কোনো কোয়েশ্চেন থাকে, যাদের থার্ড ইয়ার ফোর্থ ইয়ারের নিউ আছেন তাদের লিভ নিয়ে নেন, তাদের ক্লাস শেষ। কালকে যারা পরীক্ষার্থী তাদের এখন প্রশ্ন উত্তর পর্ব চলবে এবং তাদের জন্য ইনস্ট্রাকশন থাকবে ক্লাসের শেষে। এখন শুধু কথাবার্তা চলবে, তাদের কি সমস্যা আছে সেগুলো আমি শুনবো। আপনাদের কি এই অঙ্কটা যদি এটা দেখাইলাম, এটা কি করায় দিতে হবে? আমি একটু দেখাই, এই অঙ্কটা কি করায় দিতে হবে? আপনারা যদি বলেন যে ইয়েস করায় দেন, নো বলে নো, যে আপনার বাসায় করে ফেলেন, তাহলে আর করাবো না, অন্য কথাবার্তা নিয়ে আলোচনা করবো বা অন্য অঙ্ক নিয়ে আলোচনা করবো। এটা 18 সালে আসছিল, সেম অঙ্ক, ABC, 3টা প্রজেক্ট। 3টা প্রজেক্ট মানে 3বার করতে হবে, যে কাজটা আমরা 2বার করছি 3বার করতে হবে। যার এনপিভি সবচেয়ে কম হবে তাকে আমার গ্রহণ করে নিতে হবে। করতে হবে না, অনেকে নো নো বলছে। আচ্ছা আচ্ছা, কোয়েশ্চেন থাকলে হাত উঠান, কোয়েশ্চেনে উত্তর দিই। লাগবে না? আচ্ছা, ভেরি গুড। না লাগলে সব করে ফেলে তো ভালো। আপনাদের শুনেন, আপনাদের কিছু ইনস্ট্রাকশন দিয়ে নেই, এরপর প্রশ্ন নিই। হ্যাঁ, প্রশ্ন হাত উঠান, হাত উঠে রাখেন সবাই, প্রশ্ন নিব। 1 নাম্বার ইনস্ট্রাকশন, প্রজেক্ট ম্যানেজমেন্ট যদি আপনি প্রাইভেট পড়ে থাকেন ভেরি গুড, না পড়ে থাকলেও চলবে। 1 নাম্বার ইনস্ট্রাকশন, গত এই শীট করার পরে মিনিমাম লাস্ট 5 ইয়ারের কোয়েশ্চেন দেখবেন। মিনিমাম 5 ইয়ারের এনইউ কোয়েশ্চেন গুলোর ম্যাথ গুলো সলভ করবেন। থিওরি এবং ম্যাথ গুলো দেখে যান পরীক্ষার আগের রাত, কালকে পরীক্ষা না, অ্যানুয়াল লাস্ট 5 ইয়ারের ম্যাথ এবং থিওরি দেখে যান। এমন হতে পারে অঙ্ক প্রশ্ন যদি হুবহু আসে তাহলে ওইখান থেকে কমন চলে আসতে পারে, শীট থেকে আসার সম্ভাবনা একেবারেই কম, কারণ স্যার তো শীট দেখে প্রশ্ন করবে না। আর যদি শীট থেকে হুবহু আসে সেটা হবে হলো আপনাদের জন্য গুড লাক, থার্ড ইয়ার পর্যন্ত শীট থেকে হুবহুই আসছে। অ্যানুয়াল লাস্ট 5 ইয়ার করবেন। এবং অঙ্ক যদি কালকে খুব কঠিন হয়, 1-2টা অঙ্ক তো আসবেই, 1-2টা অঙ্ক যদি আপনি দিতে না পারেন, নির্দ্বিধায় আপনি থিওরি আনসার করে আসবেন। 80-তে 80 নাম্বারের থিওরি আনসার করে আসবেন, এ পার্ট, বি পার্ট, সি পার্ট। এখন একটা প্রশ্ন আসলো, ধরে নেন এমন একটা প্রশ্ন আসলো, আপনি শিখাই গেছেন হলো প্রকল্প পরিকল্পনার ধাপ শিখে গেছেন, ধরেন পরীক্ষায় আসছে, পরীক্ষায় শিখে গেছেন প্রকল্প পরিকল্পনার ধাপ সমূহ লিখো। এখন প্রশ্ন আসছে বাংলাদেশে প্রকল্প পরিকল্পনার প্রক্রিয়া বিদ্যমান সমস্যাগুলো আলোচনা করো। এই দুইটা কিন্তু এক না, একেবারে ভিন্ন প্রশ্ন, কিন্তু আপনার কাছে পথ নাই, আপনি আর কোনো কিছু পারতেছেন না, ওই ধাপগুলো থেকে পয়েন্ট গুলো খুঁজে মুজে এইভাবে আমি ফাঁকিবাজির বুদ্ধি শিখিয়ে দিই। প্রশ্ন কমন পয়েন্ট নেই, 0 জানেন, 0% জানেন এটা সম্বন্ধে, তারপরে তারপরে পয়েন্ট দেন, 1 নাম্বার লিখে পয়েন্ট দেন, 2 নাম্বার লিখে পয়েন্ট দেন, 3 নাম্বার লিখে পয়েন্ট দেন। এই নাম্বারিং করাটা বাদ দিয়ে করবেন কি, চিহ্ন ব্যবহার করবেন। এরকম চিহ্ন ব্যবহার করবেন, বিভিন্ন চিহ্ন ব্যবহার করে পয়েন্ট যদি দিতে পারেন খুব ভালো, পয়েন্ট দেন। এই নিচে নীল কালি দিয়ে দাগ দিতে পারেন, অথবা এটা নীল কালি দিয়ে লিখতে পারেন, এগুলো করলে সৌন্দর্য বাড়ে। আর যদি না পারেন কালো কালি দিয়ে লেখেন। আর ধরেন পয়েন্টও পাচ্ছেন না, কারণ এই অঙ্কটা তো, এই প্রশ্নটা তো কমন পড়ে নাই, তখন কি করবেন, যে প্রশ্নটা পড়ে গেছেন পয়েন্ট দিবেন না, না দিয়ে এখানে পয়েন্ট আন্ডারলাইন করে পয়েন্ট না দিয়ে, পয়েন্ট দিলে ধরা খেয়ে যাবেন, স্যার বুঝে লাগবে। আপনি এখানে এখানে ডিটেলস লেখেন, ওই সময় ডিটেলস লিখে শেষ করেন, পরে আরেকটা পয়েন্ট বানান। এখানে কোনো আন্ডারলাইন করে পয়েন্ট লেখেন না, ওই লেখাটা না লিখে, হ্যাঁ, যেমন পয়েন্ট লেখেন পরিকল্পনা প্রণয়ন, লিখে পরে এটা ব্যাখ্যা এখানে লেখেন। এটাই তো শিখে যান 20টা 25টা 30টা। এইটা একটা প্রসেস। যদি পরীক্ষা যদি এমন হয় যে আপনার অঙ্ক পারতেছেন না, প্রশ্নগুলো কম পড়ে নাই, 80 আনসার করে আসবেন, ইনশাল্লাহ 32 পেয়ে যাবেন, পাস করে ফেলবেন। আরেকটা কৌশল শিখিয়ে দিই, কৌশল হলো, কৌশলটা তো ভুলে গেলাম। আচ্ছা, আপনাদের কোয়েশ্চেন নেই, পরে কৌশল আবার বলবো।
মনে পড়ে। হ্যাঁ, কোয়েশ্চেন করেন, কি কোয়েশ্চেন আছে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার, বিজনেস ফরকাস্টিং এ আমাদের কি চিত্র পড়বে এরকম সম্ভাবনা আছে? আর দ্বিতীয় কোশ্চেন হচ্ছে স্যার, ক্যাপিটাল বাজেটিং থেকে কয়টা অঙ্ক পড়তে পারে? আর তৃতীয় কোশ্চেন হচ্ছে যে প্ল্যানিং অধ্যায় যেটা 6 নম্বরে একটু প্রবলেম হচ্ছে স্যার। 6 নম্বর কোন জায়গাটা প্রবলেম হয়েছে এটা বলতে হবে, না বললে তো আর বুঝবো না। ও, মানে ওই অঙ্কটা একটু মানে কঠিন মনে হচ্ছে এই আর কি। আচ্ছা, এটা এখন আপনার 3টা প্রশ্নের উত্তর দিতে থাকি। 1 নাম্বার, 1 নাম্বার, 1 আর 2 নাম্বার প্রশ্নের উত্তর আমি প্রশ্ন তো করি নাই, সো আমি আপনাকে একটা বলতে পারতেছি না কি ঘটতে পারে, কিন্তু আইডিয়া করতে পারি। বিগত 10 বছরের কোয়েশ্চেন দেখার ফলে আইডিয়া করা যায় এই অধ্যায় থেকে। এই যে ক্যাপিটাল বাজেটিং থেকে আমরা প্রতি বছর প্রশ্ন পাচ্ছি, আশা করতে পারি কালকেও প্রশ্ন থাকার সম্ভাবনা আছে। একটা বড় প্রশ্ন আর একটা ছোট প্রশ্ন 14 নাম্বার থাকার সম্ভাবনা আছে, যেহেতু বিগত প্রতি বছরে আসে। এখন যদি না দেয় কালকে, আপনি কিন্তু স্যারের বলতে পারবেন না কেন দিলেন না, কারণ স্যারের অধিকার আছে যে কোন জায়গা থেকে প্রশ্ন করার। দ্বিতীয় প্রশ্নের উত্তর, বিজনেস ফরকাস্টিং থেকে গত বছর প্রশ্ন একটা আসছে, এই বছর না আসার সম্ভাবনা বেশি। কিন্তু আমি বলবো এই চ্যাপ্টার যেহেতু একটা অঙ্ক 3 নাম্বার বা 2 নাম্বার বা একটা ক্লাস করলে এই চ্যাপ্টারের সব নিয়ম শেখা যায়, এটা বাদ দেওয়ার কোনো প্রয়োজন নাই। আপনি করে ফেলছেন হয়তোবা, ঠিক আছে, এখন আর এটা না করার তার সুযোগ নাই। আর 5 নাম্বার, 3 নাম্বার কোয়েশ্চেন, অঙ্ক নাম্বার 6 আপনার জন্য ভেজাল মনে হচ্ছে। সম্পূর্ণ অঙ্কটা কিন্তু ভেজাল না, সম্পূর্ণ অঙ্কটা ভেজাল না। অঙ্ক নাম্বার 6-এর হয়তোবা আপনার এইটা বের করা ভেজাল, এটা বের করতে হলে কি সূত্র শিখতে হবে। হ্যাঁ, নেটওয়ার্ক তৈরি করার ভেজাল না, এগুলো তো কোনটার পরে কোনটা যাবেন লেখাই আছে। এর সাথে কারো সম্পর্ক নাই, বি এর সাথে কারো সম্পর্ক নাই, সি এর সাথে সম্পর্ক আছে এর, ডি এর সাথে সম্পর্ক আছে এর, এগুলোতে লেখা আছে। এগুলো তো আগের মতোই, যে উপরেরটার মতোই, শুধু আপনার সিগমার মান বের করা, টাইম বের করার সমস্যা। সিগমার না মান আর টাইমের তো সূত্র দেওয়া আছে, সূত্র অনুযায়ী করলেই শেষ। এরপর ক্রিটিক্যাল পাথ হলো, আমি পাথ এখান থেকে পথ বের করব, যেটা পথ হয়, এবং টাইমটাই যে এই ঘর থেকে নিব। আমরা 2 নাম্বার রিকোয়ারমেন্টে টাইম নিয়ে বুঝে ফেলবো কত আছে। যদি মাথায় না ঢুকে, এখন পরীক্ষার আগের দিন আর চাপ নিয়েন না, মাথায় চাপ না নিয়ে আপনি কি করবেন, রিল্যাক্স নিয়ে পরীক্ষা দেন, ঠিক আছে? আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন? যাদের কোয়েশ্চেন আছে হাত উঠান, বলেন কি কি কোয়েশ্চেন। যারা কমেন্ট করেও প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ হ্যাঁ, স্যার রিক্স অ্যানালাইসিস 8 নাম্বার প্রবলেম, 8 নাম্বারে একটু আলোচনা করে দিতেন স্যার। রিস্ক অ্যানালাইসিসের প্রবলেম 8। জি স্যার। আচ্ছা, প্রবলেম 8, এই যে এটা প্রবাবিলিটি আর দেওয়া আছে 3টা, প্রবাবিলিটি দেওয়া আছে 3টা, রিটার্ন দেওয়া আছে। এখন এটা করার জন্য 2টা নিয়ম আছে, 2 নিয়মে আমি করাই দিচ্ছি। একটা এই যে নিয়ম, যে প্রবাবিলিটি ইনটু রিটার্ন, এটা করলেও হবে। আবার প্রতিটার জন্য আলাদা আলাদা রিটার্ন এবং প্রবাবিলিটি গুণ করে গড় করে ফেললেও হবে। ব্যতিক্রম বই আছে হয়তো আপনার, বা নর্মাল বই আছে, ওই বইতে যেভাবে দিছে এইভাবে করলেও হবে, আমি যেভাবে করেছি ওইভাবে করলেও হবে, যেভাবে সুবিধা মনে হয় সেভাবে করে ফেলবেন, ঠিক আছে? আচ্ছা, স্যার আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার মেসেঞ্জারে গ্রুপে স্যারে 2014 সালের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের একটা প্রশ্ন তুলে দেওয়া হয়েছে স্যার, ওইটা একটু দেখেন, প্রশ্নটা একটু সলভ করে দেন। আচ্ছা আচ্ছা, যা ব্যাচ, স্পেশাল ব্যাচ না নর্মাল ব্যাচ? স্যার নর্মাল বেস। নর্মাল ব্যাচ, নর্মাল প্রশ্নটা ব্যাচে এটা হলো প্রশ্নটা স্যার 2014 সাল ম্যানেজমেন্ট। এটা তো 9 বছরের অঙ্ক। হ্যাঁ, এখন 9 বছরের অঙ্ক, 9 বছরের অঙ্ক দেওয়া থাকলে তো কিছু করার নাই। আপনাদের প্রজেক্ট ম্যানেজমেন্টে একটা সমস্যা আছে। সমস্যাটা হলো কি, স্যাররা যে প্রশ্ন করে মাঝে মাঝে একটু উদ্ভট ধরনের প্রশ্ন করে, যে এই যে এই অঙ্কটা যে 10 নাম্বার দিছে, এটা তো অনেক বেশি হয়ে গেল না? 6টা ওয়ার্কিং করছেন, 2টা রিকোয়ারমেন্ট করছেন, এখন এটা 3 বছরের 3টা প্রজেক্টে দিয়ে দেয়, তাহলে কয়টা, 9টা ওয়ার্কিং হবে, অনেক কিছু হয়ে যাবে না, ঝামেলা বেড়ে যাবে না? ওইটার মাঝে দিচ্ছে 10 নাম্বার। এরকম 2014 সালের অঙ্কটার মাঝে আপনার 10 বছরের অঙ্ক, 10 বছরের যে অঙ্ক থাকে, গড়টা হবে অনেক বড়। অনেক বড় বলতে
অনেক বড়। তখন আমরা, আচ্ছা অন্য কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আমি দাঁড়া, এটা 75 পৃষ্ঠা, সমাধানটা বের করে শর্টকাটে একটু বুঝিয়ে দিই। 2014 সালে প্রজেক্ট ম্যানেজমেন্টের ক্যাপিটাল বাজেটিং এর অঙ্ক আসছে। মোট 10 বছরের নেট ক্যাশ ফ্লো দেওয়া আছে, অর্থাৎ আপনার ক্যাশ ফ্লো লেখা, আর কিচ্ছু লেখা নেই, নেট ক্যাশ ফ্লো। নেট ক্যাশ ফ্লোর অর্থ কি জানেন? নেট ক্যাশ ফ্লোর অর্থ হলো ইএটি। নেট ক্যাশ ফ্লোর অর্থ ইএটি। ইএটির মান দেওয়া আছে 7,000, 7,000, 7,000। এটার সাথে ডিপ্রিসিয়েশন যখন আপনি যোগ করবেন, ডিপ্রিসিয়েশন বের করে যখন যোগ করবেন, 4,000, 4,000, 4,000, সিএফএটি চলে আসবে। সিএফএটি আসলে, সিএফএটি যখন আসবে 11,000, 11,000, এখানে কিন্তু নেট ক্যাশ ফ্লো উপরে লেখা আছে নেট ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স, সুন্দর করে লেখা আছে। তার মানে এটা কি দেওয়া আছে? ইএটি দেওয়া আছে। ইএটির সঙ্গে ডিপ্রিসিয়েশন যোগ করলে কি আসে? সিএফএটি। এখন দেখেন, আপনি যদি বলেন স্যার এই অঙ্কটা আমি পারি না, এই অঙ্কটা স্যার শীটের থেকে কমন আসছেন, আমি বলবো আপনি শীটটা ভালো করে করেনই নাই। অনেকে বলবে যে শীট থেকে সব নিয়ম কমন আসে। দেখাই দিই, এই যে অঙ্কটা, এটা কিন্তু আমি আপনাদের যখন করাইছি ইএটি ধরে করাইছি। এই দেখেন ইএটি, ইএটি দেওয়া থাকলে কিভাবে এনপিভি বের করতে হয়, কিভাবে আইআরআর বের করতে হয়, এগুলো শেখানো হয়ে গেছে। ওই নিয়ম অনুযায়ী অঙ্কটা আসছে। এরপর আমাকে সিএফএটির পরে কি করতে হবে? সিএফএটি যদি আমি পেয়ে যাই, পরে ডিএফ এর গড় করবো, ডিসকাউন্ট ফ্যাক্টর। ডিসকাউন্ট ফ্যাক্টর প্রশ্নে দেওয়া আছে একটা মান 10%, 10% দিয়ে করবো। পরে পিভি করব। আইআরআর করতে হলে দুইটা রেট লাগে, এই 10%-এর রেটও লাগবে, নতুন একটা লাগবে 15%-এর রেট, আর একটা পিভি পরে করে ফেলবো। পরে আইআরআর সূত্র, এনপিভি সূত্র লিখে দিব, অঙ্ক শেষ। আপনাদের আর কোন কোয়েশ্চেন থাকলে বলেন। হাত মাত্র একজনের আছে, আর হাত শেষ। আচ্ছা, একজনের কথা শুনে ফেলাই, বলেন কি প্রশ্ন? প্রশ্ন থাকলে বলেন, আপনার হাত উঠানো। কার কোন কোয়েশ্চেন? আর কোয়েশ্চেন নাই, সবাই চলে গেছে। আচ্ছা, সবার জন্য দোয়া রইলো, ভালো করে পরীক্ষা দেন। যাদের পড়া নাই, প্রজেক্ট ম্যানেজমেন্ট ভালো করে পড়েন। কি আর করা, যদি পড়া না থাকে, অঙ্ক করা না থাকে, ইউনিভার্সিটি কোয়েশ্চেন 2-4টা করে যান। আর থিওরি গুলা ভালো করে পড়ে যান, যাতে থিওরি আসলে আপনি দিতে পারেন। হ্যাঁ, আর আমার জন্য দোয়া করবেন। নেক্সট ক্লাসে দেখা হবে ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টের জন্য। প্রজেক্ট ম্যানেজমেন্ট, ফিনান্সিয়াল ম্যানেজমেন্টে হয়তো বা আপনার ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হলো শীটের মাঝে সাজেশনটা যেটা দিছি, সাজেশন ফলো করতে পারেন। আর ইউনিভার্সিটি কোয়েশ্চেন গুলো একটু একবার এক নজর দেখে যেতে পারেন। আর তাহলেই হবে। এখন তোর পরীক্ষার আগের রাত, এখন আর তো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দিয়ে শেষ করা যাবে না। এখন যেটা হলো কথা, আপনাদের শেষ কথা যেটা, যে প্রজেক্ট ম্যানেজমেন্ট, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট যেভাবেই গেছে, ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টে যদি পড়া না থাকে, তার নির্ঘাত ফেল করবেন, এক পাবেন। সো ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টের চ্যাপ্টার, অঙ্ক চ্যাপ্টার বেশি, আপনার পড়া শুরু করে দিবেন পরীক্ষার পরে। কালকে রাত্রে বেলা আমি ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টের একটা সলভ ক্লাস নেওয়ার চেষ্টা করব, সেখানে ইনস্ট্রাকশন দিয়ে দিব। ধন্যবাদ সবাইকে। পরীক্ষা কেমন হলো এটা অবশ্যই কালকে আপনারা আপনাদের মেসেঞ্জার গ্রুপে অথবা কমেন্টে লিখবেন। ধন্যবাদ সবাইকে, দোয়া রইল সবার জন্য। আল্লাহ হাফেজ।